শিক্ষক হিসাবে জয়েন করি, লেকচারার হিসাবে। আর তার পরবর্তীতে তোমার হলো এখানেই আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হই। এবং ইন দ্য মিন টাইম আমি সেকেন্ড একটা মাস্টার ডিগ্রি করি ওয়াগেনিগেন ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি পিএইচডি করি অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি থেকে, এবং কিছুদিন রিসার্চারের কাজও করি সিডনি ইউনিভার্সিটিতে এজ এ ভিজিটিং রিসার্চার। তো আজকে আসলে যে আলোচনা, আসলে এখানে আমি জানি না কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো। আমার অভিজ্ঞতা খুব কম, কিভাবে স্কলারশিপ পাই অথবা কিভাবে রিসার্চ কেরিয়ার ডেভেলপ করে, আমার অভিজ্ঞতা খুব বেশি না। যতটুকু আছে আমার শুধুমাত্র পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো। আমার মনে হয় আমি প্রথমে বলবো, তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে এটা আমার বলার শেষে তোমরা কোশ্চেন গুলো করতে পারবো। তো প্রথমেই আজকে যে টাইটেল আমার এই প্রেজেন্টেশনে, সেটা হলো গেটিং এ স্কলারশিপ এন্ড ডেভেলপিং এ রিসার্চ কেরিয়ার, ফিউ পয়েন্টস টু কনসিডার। তো এটা হলো আমার প্রেজেন্টেশনের তোমার টাইটেল। তো আমরা যদি আসপেক্টে আমরা যদি ছাত্রদের কেরিয়ার ভাবনার কথা বলি, তাহলে তোমরা দুইটা জিনিস দেখতে পাবো, দুই ধরনের জব। একটা জব হলো তোমার প্রাইভেট জব, আর একটা হলো তোমার সরকারি অথবা ব্যাংক এই রিলেটেড জব। প্রাইভেট জবের মধ্যে আবার অপরচুনিটি আছে ইন কান্ট্রি বাংলাদেশে, অথবা আউট আউট অফ দ্য কান্ট্রি, ফরেন কান্ট্রি, যেমন তোমার হলো দেশের বাইরে অনেক কাজ করছে। আচ্ছা, এখন এই যে কেরিয়ারের যে তোমার অপরচুনিটিস এক এক প্রত্যেকটা কেরিয়ারের কিছু অপরচুনিটি আছে, লিমিটেশন আছে। আমরা যদি সরকারি চাকরির কথা চিন্তা করি, তাহলে সরকারি চাকরির কিছু তোমার সুবিধা আছে, অসুবিধা আছে। আবার বেসরকারি চাকরিরও কিছু সুবিধা অসুবিধা আছে। তো আমরা যদি চাকরির ইয়েগুলো দেখি, মানে জব নেচার অনুযায়ী তোমার কিরকম স্কিল দরকার সেগুলা, অথবা তোমার কিরকম চ্যালেঞ্জ অপরচুনিটিস আছে সেগুলো যদি দেখি, তাহলে আমাদের সরকারি যদি চাকরি আমরা পাইতে চাই বা সরকারি চাকরি যদি করতে চাই, তাহলে আমাদের যেগুলো দরকার, একটা হলো কমিউনিকেশন স্কিলের কথা যদি চিন্তা করি, তাহলে এটা আমার মনে হয় সরকারি বা ব্যাংক জবগুলোতে কিছুটা দরকার। কিন্তু প্রাইভেট চাকরি বা প্রাইভেট জব পাইতে হলে এই কমিউনিকেশন স্কিলটা একটু বেশি দরকার। টেকনিক্যাল স্কিল সরকারি চাকরিতে খুব বেশি দরকার হয় না, তারা পরে ট্রেন্ড আপ করে নেয়। আর প্রাইভেট জব বা ফরেন কান্ট্রিতে যদি জব করতে হয়, সেক্ষেত্রে টেকনিক্যাল স্কিল ইজ রিয়েলি নিডেড। তারপরে জবের নেচার যদি বলি, সরকারি চাকরি খুবই তোমার রিল্যাক্সের চাকরি, একবার পেয়ে গেলে তারপরে সারা জীবন এই চাকরি থেকে তুমি বেনিফিট পাওয়া। প্রাইভেট চাকরিগুলো কন্টেকচুয়াল, এবং তোমার এখানে অনেক বেশি চ্যালেঞ্জ ইনভলভ। কিছুদিন পর পরে চাকরি চেঞ্জ করতে হতে পারে, সেই জন্য এখানে নিজের কেরিয়ারকে সবসময় আপডেটেড রাখতে হয়, এবং অনেক চ্যালেঞ্জ এখানে জড়িত। আরেকটা জিনিস এখানে বলে রাখি যে এই যে চাকরির তোমার হলো ভিন্নতা, সেই ভিন্নতা অনুযায়ী প্রিপারেশনটা আসলে ভিন্ন রকম হওয়া উচিত। আমরা যদি সরকারি চাকরির কথা চিন্তা করি, আমি একটা ছবি দিচ্ছি এখানে, এটা আসলে ডেইলি স্টার থেকে নেওয়া। ডেইলি স্টারের দেখতে পাচ্ছ যে অনেকগুলো ব্যাগের ছবি। আসলে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলা লাইব্রেরিতে যাচ্ছে তাদের করার জন্য, বিসিএস প্রিপারেশনের জন্য। তো বিসিএস আসলে এই রিলেটেড তোমরা আমার চেয়ে ভালো জানো, যারা তোমার বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমরা অনেক ধরনের গাইড বই পড়ো, তারপরে অনেক মেমোরাইজেশন করার চেষ্টা করো। আমার কাছে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে যারা ছাত্র এখন বিশেষ করে 4th 5th সেমিস্টারে, তারা যে কাজটা করতে পারে, যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নেবে, তারা হয়তোবা প্রতিদিনের নিউজ পেপার গুলো পড়তে পারে, কারেন্ট ইস্যুস সম্পর্কে অ্যালার্ট থাকতে পারে, ওপেন এডিটোরিয়াল যেগুলো আছে পত্রিকা, এগুলো পড়লে অনেক সময় আউটলুকিং বাড়ে। তারপরে কোশ্চেন প্যাটার্ন, আগের বছরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেখে তারা প্রিপেয়ার হইতে পারে আগে থেকে, যে সরকারি চাকরি কিভাবে পাওয়া যায়। তারপরের স্লাইডে আমি এখানে একটা অনেকগুলো লেখা দিছি, এটা আসলে দেখানোর জন্য যে এটা একটা জব সার্কুলার ইউএস এর, অস্ট্রেলিয়ার সম্ভবত, সাউথ অস্ট্রেলিয়ার অ্যাগ্রোনমিস্ট হিসাবে চাকরির সার্কুলার, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো স্কিল তারা চাচ্ছে। তো এখানে যে জিনিসটা আসলে পয়েন্ট আউট করতে চাচ্ছি আমরা, সেটা হলো যে বিদেশে অথবা দেশে তুমি যদি বেসরকারি জব করতে চাও, বিশেষ করে আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট পার্টনার আছে, তোমার হলো সিমিট, এফএও, এবং তোমার আইসিউএন, এরকম অনেকগুলো ডেভেলপমেন্ট পার্টনার আছে। এখানে অনেক কম্পিটিটিভ জব, এবং আমার মনে হয় এই কথাটা তোমরা সবাই জানো যে বাংলাদেশে আমরা অনেক মানুষ, প্রায় 4 কোটি ছাত্রছাত্রী আছে আমাদের, হ্যাঁ, যেটা অনেক দেশের জনসংখ্যার চেয়েও বেশি।
তো সেদিক থেকে চিন্তা করলে আমাদের অনেক অপরচুনিটি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড তুমি যদি দেখো, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 35,000 কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে বিদেশি এক্সপার্টরা। অথচ বাংলাদেশের লোকজন এখানে বেকার। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে একটা বিশাল স্কিল গ্যাপ আছে। তাহলে ইভেন আমি আমার পরিচিত অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন সিমেন্টের কথা যদি আমি বলি, আমার বন্ধু চাকরি করে, কিন্তু সেখানে যারা টপ পজিশন আছে বেশিরভাগই আইদার ইন্ডিয়ান, নেপালিস অথবা তোমার ফরেন। তাহলে এই যে গ্যাপটা, আসলে এটা গ্যাপটা কেন তৈরি হয়েছে? গ্যাপটা তৈরি হয়েছে যে আমাদের যে স্কিল, সেই স্কিলটা আসলে আপ টু দ্য মার্ক না। তাহলে আমাদের একাডেমিক যে পড়াশোনা আছে সেখানে আমাদের এই জবগুলা পাওয়ার জন্য যে ধরনের ট্রেনিং দরকার, যে ধরনের কারিকুলাম দরকার, সেটা আমরা আসলে করতে পারছি না। তো সেই জন্যই আসলে আমাদের এখানে একটা বড় গ্যাপ রয়েছে। যারা এখন ছাত্র আছে তাদেরকে এগুলো চিন্তা করতে হবে কিভাবে এই জায়গাটা আসলে অ্যাচিভ করা যায়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এডুকেশনের পরে ফরেন ট্রেনিং, ফরেন স্কলারশিপ নিয়ে তারা যদি আবার দেশে ফিরে আসে, সেই ক্ষেত্রে এই জবগুলো পাওয়ার যাইতে পারে বা অনেকে পাচ্ছে। এখানে যে জিনিসটা তার পরবর্তীতে আমি বলতে চাচ্ছি, যে কেউ যদি কেরিয়ার ডেভেলপ করতে চায় আউট অফ দ্য কান্ট্রি, দেশের বাইরে, তাহলে সেই ক্ষেত্রে নর্মালি কি করে মানুষজন? ফর এক্সাম্পল, আমি যদি জেনারেল প্যাটার্ন দেখি, জেনারেল প্যাটার্নে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী আমরা যারা আহ, বাংলাদেশে আছি, তারা ব্যাচেলর অথবা এমএস ডিগ্রি করার পরে বিদেশে যায় তারা পিএইচডি বা পোস্টডক করার জন্য। তারপরে আলটিমেটলি তাদের এই পিএইচডি পোস্টডকের কেরিয়ার নিয়ে বিদেশে সেটেল করে, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম ইউএসএ অনেক দেশেই সেটেল করে। এবং বিদেশে সেটেল করার পর অনেকে অনেক ভালো করছে। তোমার হলো যে কি বলবো, ওইখানে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হচ্ছে, ভালো কিছু করতেছে। আবার তুমি যদি দেখো, একটা বড় অংশ তারা আবার তাদের যে ট্র্যাক সেখান থেকে ছিটকে পড়ছে, কারণ হলো তাদের কেরিয়ার সেভাবে ধরে রাখতে পারতেছে। আচ্ছা, এখন আসি যে একজন ছাত্র কেউ যদি তোমার হলো বিদেশে স্কলারশিপ পাইতে চায়, তাহলে তাকে আসলে কি কি স্কিল বা কোন জিনিসগুলো আসলে কনসিডার করতে হবে? এখানে আমি দুইটা ক্যাটাগরি করছি, মাস্টার্স এবং পিএইচডি। আর বাম পাশের প্রথম যে কলাম, সেই কলামে হলো যে তার কি রিকোয়ারমেন্টস দরকার। রিকোয়ারমেন্টের প্রথম হলো কমিউনিকেশন স্কিল, ফর এক্সাম্পল আইএলস। তাহলে আইএলস এমএস ডিগ্রির জন্য আহ, এবং পিএইচডি ডিগ্রির জন্য, দুইটার জন্যই তোমার আইএলস দরকার হয়। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, এখানে তোমার হলো আইএলস এর একটা মিনিমাম স্কোর থাকে। তারপরে জিপিএ আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। বিশেষ করে তোমার এশিয়ান কান্ট্রি গুলোতে খুব বেশি এটা দরকার নাই। ইভেন ইউরোপিয়ান কান্ট্রি গুলোতেও তোমার ওইভাবে খুব ভালো সিজিপিএ যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে হবে অথবা টপ 10 এর মধ্যে থাকতে হবে, এরকম কোনো বাইন্ডিংস নাই। বাট ভালো জিপিএ থাকলে সেখানে তারা পয়েন্ট, সেই জিপিএটা একটা পয়েন্ট ক্যারি করে। তারপর আছে অ্যানালাইসিস স্কিল। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমি বলবো যে যারা রিসার্চার হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেকনিক্যাল স্কিল বা অ্যানালাইসিস স্কিল। তারা খুব খুব বলবো যে ইন ডেপথ অ্যানালাইসিস করার ক্ষমতা তাদেরকে থাকতে হবে, না হলে এই লাইনে অন্তত ক্যারিয়ার ডেভেলপ করা কঠিন। তারপরে আসি পাবলিকেশন। মাস্টার ডিগ্রির জন্য সাধারণত দরকার নাই, তোমার হলো যে পাবলিকেশন দরকার নাই, কিন্তু পিএইচডির ক্ষেত্রে এটা দরকার হয়। তারপর আরো অতিরিক্ত কিছু জিনিস একজন মাস্টার্স বা পিএইচডি যারা স্কলারশিপ পাইতেছে তাদের জন্য দরকার, ছিল মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার। তারপরে কোথায় তারা যোগাযোগ করবে। বিশেষ করে মাস্টার ডিগ্রি যদি করতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় ইউনিভার্সিটিতে সরাসরি যোগাযোগ করতে হয়, ইউনিভার্সিটির এডমিশন অফিসে। বিশেষ করে যারা ইউরোপে মাস্টার্স করতে চায় অথবা তোমার এশিয়ান কান্ট্রিতেও মাস্টার্স করতে চায়, সেটা নর্মালি ইউনিভার্সিটি গুলো তাদের যে এডমিশন অফিস সেটার মাধ্যমে করে থাকে। আর পিএইচডির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সুপারভাইজার এটা তোমার হ্যান্ডেল করে। আগে সুপারভাইজার ম্যানেজ করতে হয়, তারপর সুপারভাইজারই সবকিছু বলে দেয় কিভাবে তাকে প্রোগ্রেস করতে হবে। এখন যদি দেখি যে এই মাস্টার্স অথবা পিএইচডি স্কলারশিপ পৃথিবীর বিভিন্ন দেশে, কোন দেশে কিরকম ক্রাইটেরিয়া আসলে দরকার বা কি স্কিল দরকার, আমি এখানে 4টা ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা করছি: এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউএসএ অথবা কানাডা। তোমার যদি আমরা আবার ওই স্কিল গুলো দেখি, তাহলে আইএলটিএস এর ক্ষেত্রে এশিয়ান কান্ট্রি গুলোতে নর্মালি
আইএলটিএস না হলেও অনেক সময় যাওয়া যায়, বাট একটা মিনিমাম স্কোর হলে হয়। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি এবং অস্ট্রেলিয়াতে আইএলটিএসটা অবশ্যই দরকার, ইউএসএ তে টোফেল অথবা জিআরই এই ধরনের স্কোর দরকার। পাবলিকেশনের ক্ষেত্রে তোমার এশিয়াতে সাধারণত চাই, সব দেশেই চাই, তবে তোমার অস্ট্রেলিয়াতে বিশেষ করে খুব স্ট্রিক্ট, তারা একটা ভালো পাবলিকেশন ছাড়া পিএইচডি পাওয়া খুব ডিফিকাল্ট। একাডেমিক রেজাল্ট যেটা আগেই বলতেছিলাম যে এটা পয়েন্ট ক্যারি করে, তবে খুব বেশি এটার উপর এমফাসিস দেওয়ার কিছু নেই। অস্ট্রেলিয়াতে যেটা আমার অভিজ্ঞতার আমি যেটা জানি সেটা হলো অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলোর ক্যাটাগরি আছে। তোমার হলো এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। টপ ইউনিভার্সিটি যেগুলো, ফর এক্সাম্পল তোমার অস্ট্রেলিয়া 1 নম্বর ইউনিভার্সিটি সম্ভবত এখন মোনাশ মেলবোর্ন ইউনিভার্সিটি, তারপরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি। এই টপ ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনা করার ক্ষেত্রে সেক্ষেত্রে রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সরি স্যার, কেউ মনে হয় মিউট করেন, আমি মিউট করে দিচ্ছি। সেই ক্ষেত্রে তারা অনেক সময় মানে লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে তোমার ছাত্র নিতে চায় না। এবং ফর এক্সাম্পল সিডনি ইউনিভার্সিটিতে গত বছর যখন আমি মানে ভিজিটিং রিসার্চার বা পোস্টডকের মতো কাজ করতে গিয়েছিলাম, তখন যেটা দেখেছি আমরা, আমার সুপারভাইজার যেটা বলতেছিল সেটা হচ্ছে তারা ওয়ার্ল্ডের টপ 300 ইউনিভার্সিটির বাইরে কোনো ছাত্র এখন আর তারা পিএইচডির জন্য স্কলারশিপ অফার করবে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে এবং ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলেই কেবলমাত্র ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়া সম্ভব। তারপরে আবার যেটাতে আসতেছি সেটা হলো অ্যানালাইসিস স্কিল। আমার মনে হয় সকল দেশে এটা দরকার। আর কন্ট্যাক্ট পার্সন হিসেবে এশিয়াতে যেটা করতে হয় সেটা হলো সরাসরি সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হয়, এবং সেক্ষেত্রে সুপারভাইজারই সবকিছু। এশিয়ান কান্ট্রিগুলোতে যদি একজন সুপারভাইজার পাওয়া যায়, বিশেষ করে চায়না, কোরিয়া, জাপান, এই ধরনের কান্ট্রিতে সুপারভাইজার ম্যানেজ করতে পারলে তারপরে এমএস অথবা পিএইচডি স্কলারশিপ পাওয়া রিয়েলি ইজি। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সুপারভাইজার ইম্পর্টেন্ট, বাট এট দ্য সেম টাইম আমার মনে হয় ইউনিভার্সিটিতে এডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করা এবং ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ রিসিভ করা এটা আসলে টাফ। অস্ট্রেলিয়া তো তাই, অস্ট্রেলিয়া সুপারভাইজার ম্যানেজ করলে অস্ট্রেলিয়ার সুপারভাইজার তাকে গাইডলাইন দেয় যে কিভাবে তাকে পিএইচডি স্কলারশিপের জন্য প্রগ্রেস করতে হবে। সুপারভাইজার রিকমেন্ডেশন ইম্পর্টেন্ট, সাথে সাথে তার রেজাল্ট, পাবলিকেশন, এগুলো ইম্পর্টেন্ট। এখন আসি যে কিছু স্কলারশিপের ব্যাপারে, সেটা হলো যে আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ, জাপানের ক্ষেত্রে ম্যাক্স স্কলারশিপ বা মনোকাকাবুশু স্কলারশিপ, ইউরোপের ক্ষেত্রে ফর এক্সাম্পল নেদারল্যান্ডসে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম, এই ধরনের অনেকগুলা স্কলারশিপ আছে। অস্ট্রেলিয়াতে এখন যেটা প্রোগ্রাম, আগে ছিল আইপিআরএস, এখন হলো রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম আছে। এন্ডেভার লিডারশিপ প্রোগ্রাম আছে। তো এই স্কলারশিপের আবার ক্যাটাগরি আছে, যেমন একটা হলো ওপেন কম্পিটিশন স্কলারশিপ, যেখানে সরাসরি সকল দেশের, পৃথিবীর সকল দেশের ছাত্ররা অ্যাপ্লিকেশন করতে পারে। আবার আছে কিছু আমাদের জন্য ডেভেলপিং কান্ট্রি স্কলারশিপ, ফর এক্সাম্পল এখানে যেটা বলছিলাম যে এন্ডেভার লিডারশিপ প্রোগ্রাম, ওসেইট, এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম আছে যেখানে বাংলাদেশের ছাত্ররা অ্যাপ্লিকেশন করতে পারে। এখন আসি যে কিভাবে আসলে একজন ছাত্র তার এই ধরনের স্কলারশিপের জন্য প্রিপেয়ার করবে। আমি যখন ছাত্র ছিলাম তখন আমি অথবা এখানে যখন একাডেমিক ক্যারিয়ার প্রথম থেকে শুরু করছি, আমরা যেটা করতাম, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে প্রথমেই আমার টার্গেট ঠিক করতাম যে আমি আসলে কি চাই। আমি কি মাস্টার ডিগ্রি করবো না পিএইচডি ডিগ্রি করবো, আমি আসলে কোথায় যাবো, আমি এশিয়াতে যাব, ইউরোপে যাব, না অস্ট্রেলিয়া যাব। তো সেটার উপর ডিপেন্ড করবে আসলে যে আমার কোন ধরনের স্কিল দরকার, আমার আসলে কি করতে হবে। তো একজন ছাত্রের প্রথম সে টার্গেটটা ফিক্স করলে, ফর এক্সাম্পল সে যদি এশিয়াতে যেতে চায় তখন তাকে আসলে সুপারভাইজার খুঁজতে হবে, একজন সুপারভাইজার পাইতে হবে। তো সুপারভাইজার পাওয়ার উপায় কি? সুপারভাইজার পাওয়ার উপায় হলো যে রিসার্চ গেট, ইউনিভার্সিটি ওয়েবসাইটস, তারপরে অর্কিড আইডি, সেখান থেকে একজন পটেনশিয়াল সুপারভাইজার খুঁজে পাওয়া। পটেনশিয়াল ইন দ্য সেন্স দ্যাট যে ছাত্র অ্যাপ্লিকেশন করবে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে, তার রিলেটেড লাইনের সাথে যিনি কাজ করতেছেন তার একাডেমিক লাইন কতটুকু ম্যাচ করে। তারপরে যেটা করতে হবে, তার ওই সুপারভাইজারের অফিসিয়াল ইমেল ইউজ করতে হবে। এখন আসলে জাপান অথবা কোরিয়ার এই ধরনের ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে সাধারণত ইমেল গুলো তাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে ওইভাবে দেওয়া থাকে না, দিলেও ওই ইমেলে নর্মালি রেসপন্স করে। সেক্ষেত্রে আমার সাজেশন হলো ছাত্ররা যদি তাদের যে পাবলিকেশন আছে, রিসেন্ট পাবলিকেশন, সেই পাবলিকেশনে যে ইমেলটা দেওয়া থাকে এটা তারা নর্মালি চেক করে, যে সেক্ষেত্রে সেইখান থেকে ইমেল নিয়ে তাকে ইমেল করে।
এবং সেই ইমেলটা অবশ্যই হবে কনভিন্সিং ইমেল, যাতে সে রেসপন্স করে। তার পরবর্তী যে সেকেন্ড স্টেপ সেটা হলো যে তাকে রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে, তার মোটিভেশন লেটার রেডি করতে হবে, রেফারেন্স লেটার যাদের কাছ থেকে নিবে। নর্মালি আমরা বাংলাদেশে আমরা লিখে দেই, তারপরে সুপারভাইজার হয়তো পাঠায়, যদিও আসলে এটা ম্যান্ডেটরি না, সুপারভাইজারকে লেখা উচিত। সেই ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আমাদেরকে চিন্তা করতে হবে সেগুলো আমি একটু পরে আসবো ডিটেলসে। তার সিভি রেডি করতে হবে, কি কি অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো আসলে ইম্পর্টেন্ট, সেটাকেও তাকে গুছাইতে হবে। তারপরে ফাইনাল স্টেপ হলো সবগুলা ডকুমেন্ট চেক করতে হবে সব ঠিক আছে কিনা, এবং তোমার সাবমিট করতে হবে। সাবমিটের পরে ফাইনালি যদি কোনো সাবমিট করার পরে তোমার হলো ওয়েট করা ছাড়া অন্য কোনো নাই তারা। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাবো সেটা হলো যে এডমিশন অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, এবং তারা অনেক সময় হেল্প করে যে তাদের এখানে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কি কি জিনিস আসলে ইম্পর্টেন্ট। তারপরের ইমেলে পরের স্লাইডে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে একটা ইমেল কিভাবে একজন সুপারভাইজারকে আসলে কনভিন্স করা যায়। এখানে একটা ইমেল আছে, জাস্ট ভেরি সিম্পল ইমেল। আমার মনে হয় একটা ইমেলের মধ্যে যে জিনিসটা থাকবে সে আসলে কোন কাজটা করছে এবং তার কাজটা কিভাবে ওই সুপারভাইজারের কাজের সাথে রিলেটেড, এবং তার সিভিটা এখানে ইনক্লুড করবে। সিভিতে সে ক্লিয়ারলি বলবে যে আমরা আসলে এই কাজগুলা তোমার কাজের সাথে রিলেটেড, সেজন্য আমি তোমার কাছে তোমার ল্যাবে পিএইচডি করতে চাই। এটা একটা রেসপন্স, সেটা হলো ওই ইমেলের পরবর্তীতে এরকম রেসপন্সটার জন্য তোমরা যদি খেয়াল করো, দেখো আমি রেড লাইন মার্ক করছি। সেখানে হলো যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা বলছে, তারপরে হলো ইন্টারন্যাশনাল পাবলিকেশনের কথা বলছে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং তোমার পাবলিকেশন ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ান স্কলারশিপ পাওয়ার জন্য। তারপরের ইমেলে সে আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কথা বলছে, সুতরাং এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি অলরেডি বলছি। তারপরে হলো তোমার হলো রিসার্চ প্রপোজাল ডেভেলপ করা। রিসার্চ প্রপোজাল ডেভেলপের ক্ষেত্রে এটা হলো আমার যে সুপারভাইজার ছিল সে আসলে আমাকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছিল যে তুমি আসলে এই রিলেটেড কাজ তোমাকে করতে হবে, অথবা এইটার উপর একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করো। আচ্ছা, এখন আমি আসি স্টেপ বাই স্টেপ। প্রথম হলো রিসার্চ প্রপোজালের কথায় আসি। আমরা বাংলাদেশে যারা আছি তাদের অনেকেই রিসার্চ সম্পর্কে একটা ধারণা আছে যে আমি একটা জেনারেল রিসার্চ প্রপোজাল দিলেই হয়তো বা আমার একটা স্কলারশিপ পাবো। আমার মনে হয় এটা সত্য না। স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে একটা ভালো প্রপোজাল, রিয়েলি কনভিন্সিং প্রপোজাল ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে এই রিসার্চ প্রপোজালেই তাকে পরবর্তীতে ইউজ করে তার পিএইচডি ডিগ্রি হবে। তাহলে রিসার্চ সম্পর্কে প্রথমে বলতে হবে যে রিসার্চ হলো অলওয়েজ তোমার নোবেল। এটার মানে হলো যে আজ পর্যন্ত ওয়ার্ল্ডে যে রিসার্চ হচ্ছে তারপর থেকে তোমাকে শুরু করতে হবে। তাহলে রিসার্চ প্রপোজাল তৈরি করার সময় নোবেল রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে, মানে যেই কাজটা আগে কোথাও করা হয় নাই, এখনো পর্যন্ত হয় নাই, সেই কাজটাই তোমাকে করতে হবে। তারপরে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো যে গুড সিনথেসিস অফ দ্য প্রিভিয়াস ওয়ার্ক। আগের যে রিসার্চ গুলো হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড গুলো হয়েছে, সেটাকে ভালো একটা সিনথেসিস করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে যে এই কাজগুলো আগে হয়েছে এবং এটার একটা গ্যাপটা দেখাই দিতে হবে যে এই জায়গাটা গ্যাপ আছে, এই রিসার্চটা এখনো হয় নাই এবং এইটা বর্তমান সময়ের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তার পরবর্তীতে যখন মেথোডোলজি তোমরা লিখবা তখন অবশ্যই অ্যাডভান্স মেথডস অথবা টেকনিক্স ইউজ করতে হবে যাতে পাবলিকেশন করতে সহজ হয়। আর অবশ্যই ইংলিশের দিকে খেয়াল রাখতে হবে যেন একটা ভালো বা স্ট্যান্ডার্ড ইংলিশে রিসার্চ প্রপোজালটা হয়। নেক্সট হলো মোটিভেশন লেটার তৈরি করা। মোটিভেশন লেটার তৈরি করার ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমি এমফাসিস দিতে চাই। একটা হলো যে একজন ছাত্র বা ক্যান্ডিডেটের কি ব্যাকগ্রাউন্ডটার কারণে সে এই স্কলারশিপটা পাবে, অথবা কেন সে এই স্কলারশিপের জন্য তোমার সুইটেবল বা কম্পিটেন্ট। আর দুই নম্বর যেটা সেটা হলো তার এই একাডেমিক ট্রেনিং বা পিএইচডিটা সোশ্যালি কিভাবে সে কন্ট্রিবিউট করবে, কতটুকু সোসাইটির জন্য কন্ট্রিবিউশন রাখবে, অথবা তার এই তার কাজটা শেখার পরে সে কিভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করবে সেই জিনিসটাকে রিলেট করে একটা লেটার লিখতে হবে। এটা হলো একটা তোমার মোটিভেশন লেটার। আমার মনে হয় অনেক ক্লামজি, এখানে পড়াও সম্ভব না। তো এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে যেমন এই প্রথম বাম পাশের যে সেকেন্ড প্যারাটা, প্রথম প্যারাটা ইন্ট্রোডাক্টরি প্যারা, সেকেন্ড যেখানে আমি বলার চেষ্টা করছি যে এনভায়রনমেন্ট সায়েন্স ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা ওয়ার্ল্ডের জন্য এবং বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট।
এবং ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে সেখানে এটা সম্পর্কে ভালো শেখা যাবে। তারপরে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে, যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা এনভায়রনমেন্ট সায়েন্স পড়ার জন্য রিলেটেড, অথবা এটা জানার কারণে, এই ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে এটা এই কোর্সটা করা ইজি হবে। এবং আলটিমেটলি এই এই যে সায়েন্সটা, এনভায়রনমেন্ট সায়েন্স, এটা কিভাবে ন্যাশনালি বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করবে সেই রিলেটেড কিছু কথাবার্তা আছে। নেক্সট হলো রেফারেন্স লেটার অথবা রিকমেন্ডেশন লেটার। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাংলাদেশে হয়তো এটা খুব বেশি গুরুত্ব নাই, কিন্তু ওয়ার্ল্ডে বা অনেক ইউনিভার্সিটিতে রিকমেন্ডেশন লেটার রিয়েলি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে একটা রিকমেন্ডেশন লেটারে যে ইস্যুগুলো থাকবে, এটা হলো একটা রিকমেন্ডেশন লেটার আমি যখন প্রথম দিকে আমার কেরিয়ার শুরু করি তখন দিককার লেখা। এখানে হয়তো অনেক জিনিসগুলো ওইভাবে নাই। আমি একটা এমএস ছাত্র ইভালুয়েশন ফর্ম আমি দেখাচ্ছি বিদেশের। এখানে যদি তোমরা খেয়াল করো, একটা দেখা হলো কমিটমেন্ট এন্ড পার্সিভারেন্স, ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভিটি, ইন্ডিপেন্ডেন্স, তারপর হলো এফিসিয়েন্সি এন্ড ওয়ার্কিং উইথ ডেটা, হ্যান্ডলিং সুপারভাইজার কমেন্টস এন্ড ডেভেলপমেন্ট অফ রিসার্চ স্কিলস, কিপিং টু দ্য টাইম শিডিউল। এই যে পয়েন্টগুলো এখানে আছে, আরো কিছু পয়েন্টস আছে নিচে। এই পয়েন্টগুলা তোমার হলো যখন রেফারেন্স লেটার লিখতে হবে তখন এই পয়েন্টগুলো থাকতে হবে। এই পয়েন্টের উপর রিফ্লেকশন করে একটা তোমার হলো রেফারেন্স লেটার তৈরি করতে হবে। যখন একজন ক্যান্ডিডেটকে তোমার ইভালুয়েশন করা হয় তখন আসলে এই পয়েন্টগুলো তারা দেখে। সেজন্য আমি বলতেছি যে এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে কিছুদিন আগে আমি একটা তোমার হলো একজনকে রিকমেন্ডেশন লেটার দিছি, খুব সিম্পল কয়েকটা ওয়ার্ড, খুব বেশি নাই। দেখো এখানে যে জিনিসটা এমফাসিস করছি, প্রথম পারাতে হলো যে তার পজিশন, মেরিট পজিশন উল্লেখ করছি। তারপরে তার রিসার্চ স্কিল সম্পর্কে বলছি, যে সে রাইটিং, রিডিং এগুলোতে তার খুব স্কিল ভালো, সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। তারপরে তার সোশ্যাল কমিউনিকেশন ভালো, এবং এই সবগুলো মিলে আমি মনে করি সে একটা কম্পিটেন্ট ক্যান্ডিডেট। এটা হলো একটা তোমার স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন লেটারের আমার মনে হয় ফরম্যাট। তারপরে হলো সিবি। সিবিতে আমার মনে হয় সবাই সিবি লেখে থাকে, এবং এই ক্ষেত্রে অনেক অনলাইন হেল্পও পাওয়া যায়। আমি ডান পাশে একটা লিঙ্ক দিচ্ছি যেখানে সিবি লেখার পাওয়া যেতে পারে, হেল্প পাওয়া যেতে পারে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এখানে সিবিতে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা পজিশন সহ থাকতে হবে, রিসার্চ এক্সপিরিয়েন্সের উপর এমফাসিস দিতে হবে, কমিউনিকেশন স্কিল সম্পর্কে বলতে হবে। অনেক ক্ষেত্রে তোমার যদি 2-3 কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটা একটা অ্যাডভান্টেজ। অনেক ক্ষেত্রে এটা প্রায়োরিটি দেয়, বিশেষ করে তোমার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কেউ যদি তোমার ডাচ ল্যাঙ্গুয়েজ জানে, অথবা তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ জানে, ফ্রেঞ্চ জানে, এটা একটা অ্যাডভান্টেজ। এশিয়ান কান্ট্রিগুলোতে বিশেষ করে কোরিয়া, জাপান, যদি কেউ ল্যাঙ্গুয়েজ জানে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্কলারশিপ পাইতে অনেকটা সহজ হয়, এবং অথবা কাজ করতে সুবিধা। পাবলিকেশন অবশ্যই যুক্ত করতে হবে, বিশেষ করে ইন্টারন্যাশনাল পাবলিকেশন থাকলে সেগুলো যুক্ত করতে হবে। বাট আমি এখানে একটা জিনিস ছাত্রদেরকে বলবো, তোমরা কিছু পিডিটুডি জার্নাল আছে, অনেকে এগুলো ইন্টারন্যাশনাল জার্নাল বলে, এই জার্নাল গুলা অ্যাভয়েড করবা, পাবলিকেশনের ক্ষেত্রে অ্যাভয়েড করবা, এবং এখানে সিবিতে উল্লেখ করবা। ওই পিডিটুডি জার্নাল গুলো দেখলেই ইমপ্রেশনটা খারাপ হয়, আমার মনে হয় এটা ইনক্লুড না করাই ভালো। আর অ্যাওয়ার্ড, ছাত্র জীবনে অথবা কোথাও যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেক্ষেত্রে এগুলো উল্লেখ করতে হবে। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ একটা অ্যাওয়ার্ড অনেক গুরুত্ব বহন করে একটা পিএইচডি স্কলারশিপের ক্ষেত্রে। ইভেন এটা যদি সেকেন্ডারি লেভেলে স্কলারশিপ হয়ে থাকে, নর্মাল যেটা আমরা বৃত্তি বলে থাকি, সেটা হয়ে থাকলে সেটা উল্লেখ করতে হবে। তারপরে প্রফেশনাল মেম্বারশিপস, টেকনিক্যাল স্কিল, এগুলো ইম্পর্টেন্ট। অনেক সময় যে সোশ্যাল আমরা যে ইয়েগুলো করি, সোসাইটির মেম্বার থাকি ইউনিভার্সিটিতে, বিভিন্ন রকম তোমার হলো অনেক ধরনের মেম্বারশিপ থাকে আমাদের, যেমন বাদন আছে বা এরকম সোশ্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে, এগুলো তোমার পয়েন্টস ক্যারি করে পিএইচডি স্কলারশিপ। আমার মনে হয় এই হলো আমার টক মোটামুটি যেগুলো বলছি। তো শেষ করার আগে আমি একটা জিনিস বলতে চাই, যে কেউ যদি স্কলারশিপ পাইতে চায় বাংলাদেশে, সেই ক্ষেত্রে তার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো তার একজন ভালো মেন্টর দরকার। অর্থাৎ সে যদি একজন ভালো রিসার্চারের সাথে থাকে, তাহলে সে ইজিলি বুঝতে পারবে তার কোন জিনিসটা করতে হবে, এবং রিসার্চার তাকে গাইড করতে পারবে যে তোমার আসলে এই স্কিলটা দরকার, এইভাবে তোমাকে একটা পেপার লিখতে হবে, অথবা এইভাবে তোমার সিভিটা লিখতে হবে, অথবা তার কোনটাকে যদি কোনো সুপারভাইজার থাকে তাকে সে অ্যাপ্রোচ করতে পারবে। আর
কেরিয়ারের ক্ষেত্রে যদি ইন এ নাটশেল আমি বলতে চাই, সেটা হলো যে কেরিয়ারের দুইটা দিক, কেউ যদি বিসিএস করতে চায় সে অবশ্যই করতে চাইতে পারে, এটা তার চয়েস। আর বিদেশেও কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে, অনেক অপরচুনিটি আছে। আবার অনেকে বিদেশে লেখাপড়া করে বাংলাদেশে এসে কাজ করে আবার বিদেশে যায়, এরকমও আছে। ফর এক্সাম্পল আমাদের মাহমুদ স্যারের কথা যদি বলি, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, জালাল চিনে হয়তো। তো উনি জাপানে পিএইচডি করছেন, তারপরে দেশে আসছেন, তোমার হলো দেশে তোমার ডেভেলপমেন্ট পার্টনারের সাথে কাজ করছেন, এখন ইন্টারন্যাশনাল এক্সপার্ট উনি। তো এরকম আমাদের অনেক লোকজন আছেন যারা বাংলাদেশ থেকে হয়তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত ভালো না, বিদেশে গিয়ে ভালো পড়াশোনা করছেন, তারপরে তোমার হলো বিদেশে খুব সুন্দর কেরিয়ার ডেভেলপ করছেন। বিদেশের অনেক ইউনিভার্সিটি টিচার আছে আমাদের, আমার পরিচিত অনেকেই আছে যারা মালয়েশিয়াতে টিচার, তোমার হলো জাপানে টিচার, তোমার হলো অস্ট্রেলিয়াতে আছেন এরকম টিচার হিসেবে অথবা রিসার্চার হিসেবে। তো দুদিকে অপরচুনিটি আছে। এখন ছাত্রদেরকে মেন্টাল সেট আপ করতে হবে যে সে আসলে কোন দিকে যেতে চায়, সে কি বাংলাদেশি কেরিয়ার ডেভেলপ করবে না তোমার হলো বিদেশি কেরিয়ার ডেভেলপ করবে, এটা ডিপেন্ড করে তার পার্সোনাল চয়েসের উপর। আমার মনে হয় এইটুকু হইলে আমার মোটামুটি এখন ধন্যবাদ স্যার। প্রেজেন্টেশন। তোমাদের ধন্যবাদ স্যার। কোয়েশ্চেন থাকলে আমি অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আর আমার মনে হয় যে আজকে আপনার এই আলোচনা থেকে, এতদিন স্যার আমি সবাইকে বলতাম যে এই ইংলিশ লাগবে, আইএলটিএস লাগবে, রিসার্চ লাগবে, তো আজকে আপনার টকে আরো বুঝতে পারলো যে না, আমি যা বলি সেগুলা ঠিক আছে। তো আমার যতটুকু লেভেল থেকে, এক্সপিরিয়েন্স থেকে। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে স্যারকে আদবের সহিত কোশ্চেন। মোহাম্মদ আলী আছে। মোহাম্মদ আলী কেমন আছো তুমি? অনেকদিন পরে দেখা। ভাই মিউট করা আছে, আপনি আনমিউট করেন মোহাম্মদ আলী ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কেমন আছো তুমি? অনেকদিন পরে দেখা তোমার সাথে। জি স্যার, জি স্যার। স্যার ভালো আছো? দেখলাম স্যার আপনি আছেন স্যার। হ্যাঁ আছি। তারপরে সে জালালও দেখা যাচ্ছে আছে, দেখে একসাথে অনেককে দেখবো হয়তো বা ভালো লাগবে স্যার, এই জন্য আসলাম স্যার। আর দেখা যাচ্ছে নতুন কিছু আছে স্যার, করোনা মুক্ত পৃথিবীতে স্যার ঢাকাতে দেখা হবে স্যার ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমাদের মোহাম্মদ আলী কিন্তু খুব ভালো, তার রিসার্চ ক্যারিয়ার খুব ভালো, সে ভালো কাজ করছে। জানি স্যার। আমি খুব অ্যাপ্রিশিয়েট করি তার কাজের। চেষ্টা করি আর কি। আর এটা দরকার আসলে ছাত্র জীবনে, এটা একটা প্যাশন, রিসার্চটা অনেকটা প্যাশন, এটাকে লাগে দেখতে হবে। এখানে এরকম না যে আমি একদিন কাজ করলাম তারপরে ছেড়ে দিলাম, এরকম সব সময় লেগে থাকতে হবে, যেটা মোহাম্মদ আলী করছে। আমি খুব অ্যাপ্রিশিয়েট করি তার কাজে। সে চেষ্টা করে, শেখার চেষ্টা আছে এবং খুব ভালো পাবলিকেশন করছে ইতিমধ্যে। করছে অনেক না না স্যার, তেমন কিছু না স্যার। স্যার আরেকটা জিনিস আপনার সাথে একটু মানে অ্যাড করতে চাই, মানে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই। আপনি যে বলেন না যে প্রিডেটরি জার্নাল, যেটাকে আমরা ফেক জার্নাল বলি, আমি ওদের সাথে অলরেডি শেয়ার করছি। আপনি হয়তো বা জানেন আমার একটা পাবলিকেশন ছিল, কোথাও দেখাইতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে খুব সতর্ক থাকতে হবে। আপনার 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 সাথে আমিও শেয়ার করলাম, আমি কোথাও দেখাইতে পারি। এখন আমি সিভিতে অ্যাডই করি, নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যারের না, কাছে? এটা করা যাবে না কখনো। এটা করলে তোমার হলো ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কারণ কিছু কিছু জিনিস আছে, যেমন চ্যানেল অনেক আছে বাংলাদেশে, অনেকেই পাবলিশ করে এবং এগুলা এবং ইয়েও করে। আসলে এটা দুই ডিডিকে প্রথম বলে জানি না, কারণে আমরা সাবমিট করি এখানে। ইভেন এই কাজটা যদি বাংলাদেশেও একটা স্ট্যান্ডার্ড জার্নাল সাবমিট করে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু পিডিডি জার্নালে দেখা যায় যে তার এডিটরের কোনো খোঁজ নাই। কিভাবে বুঝবা? তুমি ওই জার্নালটা খুঁজলে দেখবে তার এডিটরকে, তার ওই এডিটোরিয়াল বোর্ডে কারা আছে, কয়টা ইস্যু পাবলিশ হয়েছে, এগুলো আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আপনার কথাগুলো ভেঙে 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 আসতেছে, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হয়েছে কিনা। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, ওই আপনার কথা মাঝখানে যে আসতেছে না। সরি, আমার একটা কল আসছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন করেন। এক সেকেন্ড। হ্যালো রাশেদ, আমি একটা কলে আছি, পরে কথা বলবো। ও যাবে 10টার দিকে যাবে। হ্যাঁ 10টার দিকে যাবে, এখন আছে বাসায়, 10টার দিকে যাবে। আমি আচ্ছা ঠিক আছে। আমি যে একটা জুমে কথা বলছি। হ্যাঁ বলো। সরি, আমি একটু যে ফোন রিসিভ, বলো। হ্যাঁ, ওই যে মীর মোহাম্মদ আলী ভাই, আপনার কোশ্চেন আছে, জিজ্ঞেস করেন। স্যার আমার স্যার একটা কোশ্চেন ছিল যদি কিছু। হ্যাঁ অবশ্যই স্যার আমার স্যার মানে জিনিসটা হচ্ছে কি স্যার, আমি বাংলাদেশি একটা প্রপোজাল লিখলাম স্যার, আমি বাংলাদেশে এই কাজটা করতে চাই। দেখা যাচ্ছে আমি অস্ট্রেলিয়ান প্রফেসরকে লিখলাম, কিন্তু সে তাকে আমাকে যদি তার
ল্যাবে যে তার যে কোনো একটা প্রজেক্টে নেওয়ার জন্য চিন্তা করে, তাহলে কি স্যার আমি বাংলাদেশের অ্যাসপেক্টে যে ফিল্ড ওয়ার্কটা করতে চাই সেটা কি আমাকে করতে দিবে? এটা ট্রিকি কোশ্চেন। আমার কাছে যেটা মনে হয়, তুমি যদি মানে বিদেশে কাজ করতে চাও, তাহলে তার ল্যাব ওরিয়েন্টেড কাজই করতে হবে। সে যদি বাংলাদেশে কাজ না করে, বা অথবা সেই কাজটা বাংলাদেশে যদি তার ল্যাবে ফেসিলিটি মানে কাজ করার সুবিধা না থাকে, সেক্ষেত্রে সে তোমাকে নিবে না, তাই না? সে বলে দিবে যে আমি আসলে এই ধরনের কাজ করি না, অথবা বাংলাদেশে কাজ করার তাহলে মতো স্যার আমার এক্সপিরিয়েন্স নাই, আমি করবো। তাহলে স্যার আমি যদি স্যার ওই যে মোট প্রজেক্ট প্রপোজালটা রেডি করি, এটা তো তাহলে হুম। সে আমাকে করবে, সে বলবে যে তাইলে তার মতো করে প্রজেক্ট প্রপোজাল রেডি হ্যাঁ, তার মতো। এই জন্য প্রজেক্ট প্রপোজাল তৈরি করার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যেমন আমার এখানে স্লাইডে বলছি, যেমন আমার সুপারভাইজার কি করছে, আমাকে বলে দিছে যে তুমি এইটার উপর চিন্তা করো, এটা হলো তোমার গাইডলাইন, ঠিক আছে? তাহলে তোমাকে প্রজেক্ট প্রপোজাল তৈরি করার ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে, ওই লেবে অথবা ওই সুপারভাইজার আসলে কোন কাজটা করে, কোন ধরনের কাজ করে, ওই কাজটা আসলে কতটুকু পর্যন্ত হয়েছে, তারপরের কাজটা কি হইতে পারে, সেটার উপর তোমাকে একটা প্রপোজাল তৈরি করতে হবে। স্যার সেটা তো স্যার আপনি তো বাংলাদেশ এক্সপেক্টে করবেন, কিন্তু সে কি আপনাকে নিয়ে ওই অস্ট্রেলিয়ান এক্সপেক্টে করাবে? সরি, আপনি বুঝি নাই। যখন স্যার ওইটার ফার্দার চিন্তাটা করবেন, ওই ল্যাবে এরকম কাজ হয় স্যার, ওই কাজটা হুম, স্যার দেখা যাচ্ছে ইনভায়রনমেন্টের একটা কাজ হচ্ছে স্যার, আপনি হুম, দেখা যাচ্ছে ইনভায়রনমেন্টের অ্যাসেসমেন্ট করেন, এটা কিভাবে দেখা যাচ্ছে হেভি মেটাল আছে, আপনি চিন্তা করলেন কি মানে বাংলাদেশের অনেক নদীতে হেভি মেটাল আছে, অনেকে দেখছে, এখন এটা হুম, কিভাবে রিমুভ করা যায়, এরকম কোন একটা থিওরি আপনি দিলেন, যে বা হুম। বুড়িগঙ্গা বা যে কোনো নদী নিয়ে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। সে আপনি যে কাজটা বলছেন এটাই সে করতে চাচ্ছে, কোনো প্রবলেম নাই, কিন্তু সে এটা করতে চাচ্ছে অস্ট্রেলিয়ার কোন একটা রিভারে। উম, ঠিক আছে, এখন এটা আসলে অনেকটা সুপারভাইজারের উপর ডিপেন্ড করে। সুপারভাইজার আসলে কিভাবে তোমার হলো ইয়ে করবে। এখন তোমার হলো বাংলাদেশে যদি করতে চায়, তার ল্যাবে সে কিভাবে করবে, সে আদৌ করবে কিনা, এটা সুপারভাইজারের উপর ডিপেন্ড করে। মানে স্যার আমি যেটা অস্ট্রেলিয়াতে যেটা দেখছি, তারা তাদের একটা মানে এক্সপার্টিস এরিয়া আছে, ওই এক্সপার্টিস এরিয়াতে তারা লিমিটেড থাকে। তুমি যদি ওই এক্সপার্টিস এরিয়ার বাইরে প্রপোজাল দাও, তখন সে আইদার স্যার তোমার সিভিটা অন্য জায়গায় ফরওয়ার্ড করে দিবে, স্যার আমি সেটা অথবা বলি না। তোমার হলো ইয়ে করবে। আর যদি ওর এক্সপার্টিস এর মধ্যে হয়, তার ল্যাবরেটরি ফেসিলিটি আছে, এবং সে এখানে কাজ করে অভ্যস্ত, তাহলেই কেবলমাত্র তোমাকে সে এগ্রি করবে যে সুপারভাইজার হিসেবে নিবে। স্যার আমি তার তার স্যার সরি স্যার আরেকটু অ্যাড করি, যেটা হলো স্যার তার এক্সপার্টিজই দেখা যাচ্ছে হেভি মেটাল রিমুভ করবে সে, সব ঠিক আছে, কিন্তু সেইটা হুম। কি আমাকে বাংলাদেশ অ্যাসপেক্টে করতে দিবে কিনা স্যার, বা আমি প্রপোজালটা আমার মানে আমি দেখা যাচ্ছে এরিয়াটা দিলাম আমার বাংলাদেশে, আমি কথা এটা শোনা করবো। যাচ্ছে না, শোনা যাচ্ছে না, প্লিজ। স্যার মোহাম্মদ আলী, কথাটা রিপিট করো, শোনা যাচ্ছে না, কাইটে আসতেছে। জি স্যার, স্যার এখন শোনা যাচ্ছে স্যার? স্যার আপনার কথা সমস্যা হচ্ছে স্যার, আমরা সবাই শুনতে পাই শুনতে নাই। পাচ্ছি স্যার। স্যার আপনার নেটওয়ার্কটা আটকে আসতেছে, আপনার নেটওয়ার্ক স্যার সমস্যা মনে হয়। আপনার হ্যাঁ, এখন 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 ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন স্যার? উম, হ্যালো স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার মীর স্যার মোহাম্মদ আপনি ভাই শুনতে বলেন। পাচ্ছেন আমাকে স্যার? মোহাম্মদ আলী, একটু রিপিট করো প্লিজ, হ্যাঁ আমি জি শুনতে স্যার, জি পাইনি। স্যার, স্যার বলছি স্যার, স্যার আমি বলছি স্যার, আমি দেখা যাচ্ছে স্যার শুনতে আবার পাচ্ছেন? চলে গেছে। হ্যাঁ স্যার, অনুমতি দিলে আমি একটু শেয়ার করি শুনি না। মীর মোহাম্মদ আলী ভাইয়ের হ্যাঁ সাথে আপনার সাথে একটু শেয়ার করব। হ্যাঁ ধরেন হ্যাঁ আমি শিওর শিওর। রিসেন্ট আমার কিন্তু ফেব্রুয়ারিতে আইএলটিএস পরীক্ষা দেওয়ার কথা ছিল। স্যার অলরেডি জানা হয়তো, আমি ওই যে ম্যাকুরি ইউনিভার্সিটি আর হচ্ছে যে আহ ওটাকে ফেডারেশন ইউনিভার্সিটি বলে, যেটা বালারাট ইউনিভার্সিটি ছিল। তো আমি সাইক্লোন রেইনফল নিয়ে কাজ করি, আপনার সাথে আমি শেয়ার করি। তখন আমার প্রফেসরকে আমি মেল করলাম, ফেডারেশন ইউনিভার্সিটি এবং হচ্ছে যে আপনার কেবিনেট। তো ফেডারেশন ইউনিভার্সিটির প্রফেসর, আপনি যেটা বললেন যে আমি বাংলাদেশে কাজ করতে পারবো কিনা, আমি কিন্তু কাজ করি নর্থ ইন্ডিয়ান ওশেন নিয়ে, আমি বে বেঙ্গল নিয়ে কাজ করছি। হ্যাঁ, বে বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি নিয়ে কাজ করছি। বাট যখন আমি আমার ওই ইয়াতে কাশ্মীরে সরি ফেডারেশন ইউনিভার্সিটিতে প্রফেসর মেল করলাম, সে কিন্তু সাইক্লোন নিয়ে কাজ করে, গ্লোবাল বেসিন নিয়ে। সে বলতেছে যে আমি শুধু নর্থ ইন্ডিয়ান ওশনে আমি থাকতে চাচ্ছি না, উনি বলতেছে তুমি গ্লোবাল বেসিন নিয়ে কাজ করো, পুরো গ্লোবাল নিয়ে সাইক্লোন কাজ করো। এই আপনার যে কথা, সেটা হচ্ছে যে প্রফেসর আসলে ডিপেন্ড করে, আপনি প্রপোজ করতেই পারেন যে আমি বাংলাদেশ নিয়ে কাজ করব, অথবা আমি প্রপোজ করছি যে আমার নর্থ ইন্ডিয়ান নেশনে আমি কাজ করছি, আমি এইচএসসি রেইনফল নিয়ে কাজ করি, সো আমি নর্থ ইন্ডিয়ান ওশনে আমার পিএইচডিটা করতে যাচ্ছি, মেশিন লার্নিং ইউজ করবো বা ডাব্লিউআরএফ মডেল ইউজ করবো, স্ট্যাটিস্টিক মডেল ইউজ করে আমি করতে যাচ্ছি। সে বলছে ঠিক আছে, তুমি যে মেথড গুলো ইউজ করবা আমি এগ্রি, বাট আমি নর্থ ইন্ডিয়ান ওশনে লিমিটেড থাকতে যাচ্ছি না, আমি চাচ্ছি গ্লোবাল বেসিন নিয়ে কাজ করে। সাইক্লোন তো আপনার 6টা বেসিন নয়, এটা ডিপেন্ড করে ভাই আসলে প্রফেসরের উপরে। আপনি
আপনার ইটা বলতে পারেন, প্রপোজ করতে পারেন। অনেক প্রফেসর কিন্তু আবার এগ্রি হয়। যেমন আমার মাস্টার্সের কথা বলি, মাস্টার্সে যে আমি কাজ করছি, আমার প্রফেসর কিন্তু আমি বলছি যে আমি নর্থ ইন্ডিয়ান ওশন নিয়ে কাজ করব, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে, আমি বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি দেখতে চাই, আমি বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, আমার আশেপাশের যে দেশ আছে আমার মনে হয় মোহাম্মদের তোমার তো একাডেমিক ক্যারিয়ার ভালো, তুমি সরাসরি একটা ভালো লেভে তোমার হলো যে ইয়ে করতে পারো, আহ, ভালো লেভে যেখানে তোমার হলো তোমার কাজ রিলেটেড কাজ করে সেখানে ইয়ে করতে পারো, অস্ট্রেলিয়া, কানাডা অথবা তোমার হলো ভালো দেশে ট্রাই করতে, তোমার তো ভালো পাবলিকেশন আছে। জি স্যার। তো আমার কথা কি শুনতে পাচ্ছেন মোহাম্মদ আলী ভাই? হ্যাঁ শুনছি, আমি শুনছি। হ্যাঁ, এটাই আর কি, ডিপেন্ড করে ওই যে স্যার যেটা বলো সুপারভাইজারের উপর ডিপেন্ড করে। আমার কিন্তু যে চায়নার প্রফেসর সে কিন্তু বলছে ঠিক আছে তুমি বে বেঙ্গল নিয়ে কাজ করো, নর্থ ইন্ডিয়ান ওশন নিয়ে কাজ করো, সমস্যা নাই। এটা ডিপেন্ড করে স্যার যে কথা বললো ওইটাই আর কি। এখন আপনি আপনার সুপারভাইজারের সাথে আসলে কথা বলুন, আপনার অনেক ভালো পাবলিকেশন আছে, সে যদি অ্যালাউ করে তাহলে ইটস ফাইন। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনার এই যে নেটওয়ার্কের সমস্যা থেকে আমি একটু অ্যাড করলাম আমার এক্সপিরিয়েন্স। এখানে আরেকটা জিনিস আমার মনে হয় আমি একটু মিস করছি বলার ক্ষেত্রে, আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশ থেকে আসলে খুব ভালো পাবলিকেশন করা টাফ। সেই ক্ষেত্রে আমাদের ছাত্রদের জন্য আমার সাজেশন হলো প্রথম তারা দুইটা স্টেপে পিএইচডি করবে। ফার্স্ট স্টেপে একটা যে কোনো কান্ট্রি, ইভেন তোমার মালয়েশিয়া, এশিয়ান কান্ট্রি যেখানে মাস্টার্স করার সুযোগ আছে সেরকম একটা দেশে মাস্টার ডিগ্রি করবে, করে তাদের যেটা সুবিধা হয় মাস্টার ডিগ্রি জন্য স্কলারশিপ পাওয়া ইজি রিলেটিভলি পিএইচডির চেয়ে। আর পিএইচডি স্কলারশিপ গুলা ইউরোপের কথা যদি আমি বলি, তারা যে ক্রাইটেরিয়া গুলো সেট করে সেটা হলো প্রথমে দেখে তারা ইউরোপিয়ান কিনা, যে দেশ স্কলারশিপ দিবে সেই দেশের নাগরিক কিনা সে, তারপরে ইউরোপিয়ান তোমার যে কান্ট্রি গুলো আছে সেখানকার কিনা, সেখানে যদি না পায় তারপরে হলো অন্য দেশে, সবশেষে হলো আমরা আমাদের এশিয়ান কান্ট্রি। তো এটা আসলে ওয়ান কাইন্ড অফ রেসিজম, একটু ইয়ে আছে তারা, তাদের তাদের নিজেদের লোকজনকে প্রায়োরিটি দেয়। এবং পিএইচডি স্কলারশিপ সরাসরি পাওয়া আসলেই চাপ, ইউরোপে পাওয়া আরো চাপ, এটা আমার কাছে মনে হয় আর কি পার্সোনালি। অস্ট্রেলিয়াতে বা কানাডাতে পিএইচডি তোমার যদি একটা ভালো পাবলিকেশন থাকে, তোমার হলো আইএলটিএস মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, তুমি পাবা কোনো না কোনো ইউনিভার্সিটিতে। আর এখানে বাংলাদেশের থেকে যেটা হয় সেটা হলো যে একটু আগে যেটা বলতেছিলাম পাবলিকেশন করাটা টাফ। সেক্ষেত্রে মোহাম্মদের লাকি, সে আমাদের সাইফুল স্যারকে পাইছেন, সাইফুল স্যার সহ অন্য যাদের সাথে কাজ করছেন তাদের ভালো এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে ভালো পাবলিকেশন হয়েছে। তো আমাদের ইয়ের ক্ষেত্রে কি বলে বাংলাদেশের আমরা যে জিনিসটাতে পিছিয়ে আছি সেটা হলো যে ভালো পাবলিকেশন করতে পারি না, এখনো পর্যন্ত পারি না, তাই না? আমাদের ছাত্ররা পারে না, আমরা ওইভাবে হেল্প করতে পারি না। এখন বাংলাদেশে যারা ভালো কাজ করছে, বেগম রোকেয়াতে একজন আছে যে তৌফিক, দেখলাম যে মোটামুটি প্রতি সপ্তাহে একটা ভালো পেপার আসলো। তো আমাদের আমাদের ইউনিভার্সিটিতে সাইফুল আছে, সিদ্দিক স্যার আছে, এরকম যারা মানে অন্য ইয়েতে কাজ করতেছে। আর সেই ক্ষেত্রে তারাও এটা একটা ইম্পর্টেন্ট, মানে তাদের সাথে যুক্ত থাকা, কাজ করা, তাহলে তারা গাইডলাইন দিলে হয়তো বা তোমার ইজিলি একটা পাবলিকেশন হবে। তাহলে পাবলিকেশন হলো একটা বড় শক্তি, ল্যাঙ্গুয়েজটা একটা বড় শক্তি, এই দুইটা থাকলে আর মোটামুটি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে আমার মনে হয় স্কলারশিপ কোনো সমস্যা না। তবে এই কথা না কথা। জি, নাইমুর কোশ্চেন করতে যাচ্ছিলা, নাইমুর রহমান কোশ্চেন করো। জি জি, আমার কোশ্চেনটা হচ্ছে যে স্টাডি গ্যাপটাকে কিভাবে দেখা হয় সেটা ইউরোপে বা অস্ট্রেলিয়াতে। যেমন আমার ডিপার্টমেন্টে কিছুটা সেশন জ্যাম রয়েছে, আমার সার্টিফিকেট তো ওই একই আমার সালে মনে স্টাডি গ্যাপ বলতে তোমার হলো কতদিনের গ্যাপ ছিল? দুই 2 বছরের মতো আর কি। কতদিনের 2 গ্যাপ? বছরের মতো, কারণ আমার সার্টিফিকেটে লেখা থাকবে 2018 সাল, কিন্তু আমি এখনো কমপ্লিট করতে পারি নাই আর কি অনার্স। আচ্ছা, এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো এই সময়টাকে তুমি ফ্রিল্যান্স রিসার্চার হিসাবে তুমি দেখাই বা কিছু কাজ করছো, মানে তুমি রিসার্চার হিসাবে নিজে নিজেই কিছু কাজ করছো, এরকম দেখাই দিবা যে আমি ভলেন্টারি কিছু কাজ করছি, অথবা কারোর সাথে যুক্ত ছিল এরকম বলবা, যাতে তোমার ওই সময়টাকে খুব বেশি নেগেটিভলি না দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নতুন আসছে কয়েকজন, একটু পরিচয় দেয় যে কি শেখ কামরুন নাহার জুই পরে আসলো। অনেকে নেটের কারণে গ্রুপে বলতেছে নেটের কারণে জয়েন হতে পারতেছে না। হ্যাঁ জুই পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।
আমি কামরুন নাহার জুই, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, ইনভারমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্টে ফাইনাল ইয়ার। থ্যাংক ইউ। তারপর হচ্ছে রায়হান তারিক সুবন, আসো? রায়হান তারিক সুবন। আচ্ছা, আমার মনে হয় কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারণ হলো এখন সময় মানে জি স্যার, বুঝতে পারছি স্যার। সবার সাথে পরিচয় একটু tough, অনেকেই যুক্ত হয়েছে। আচ্ছা জি স্যার। স্যার তাহলে আমরা কোশ্চেন কারো কোনো কোশ্চেন থাকলে, হ্যাঁ কোশ্চেন থাকলে বলতে পারো, অথবা কারো কোনো এক্সপিরিয়েন্স থাকলে বলতে পারো। আরেকটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, নাইমুর রহমান বলছিলাম। হ্যাঁ বলো। জি, আমার কোশ্চেনটা হচ্ছে ওই বিষয়টা নিয়ে, স্টাডি গ্যাপ নিয়ে, যে আসলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমি তো এখনো অধ্যয়নরত, যে সেশন জ্যামের কারণে আমার স্টাডি গ্যাপটা হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমার অনার্স এখনো চলতেছে, কিন্তু সার্টিফিকেটে লেখা থাকবে 18 সালে। দেখা যাচ্ছে যে আমি তাহলে প্রফেসরকে কিভাবে রিচ করব যে আসলে এই সময়টা আমি স্টাডি করছি নাকি এই সময়টা আমার গ্যাপ ছিল, আমি রিসার্চের কাজে লাগাইছিলাম আর কি। এটা বাংলাদেশের ব্যাপারে অনেকেই জানে, তুমি লিখে দিবা যে এই সময় এটা তোমার হলো আসলে একাডেমিক ইয়ার এত, আর এটা তোমার হলো তুমি স্যার শুনতে পাচ্ছি না, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। বলে দিবা যে তোমার হলো এই সময় তোমার সার্টিফিকেট পাইছো তুমি, এবং এটা অনেক সময় লেখা থাকে যে তোমার সার্টিফিকেট কয় তারিখে দেওয়া হয়েছে, এটা লেখা থাকে, সার্টিফিকেটে থাকে। এটা আমার মনে হয় কোনো সমস্যা স্যারের একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার, আপনার মাঝে মধ্যে আটকে যাচ্ছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন এখন? স্যার? অন্য কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার, কোশ্চেন আছে, কিন্তু আপনার কথা স্যার ওই যে আটকে আসতেছে, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা মনে হয়। হ্যালো? প্রবলেম করছে, আমি মানে আমিও শুনতে পাচ্ছি না সবাইকে ক্লিয়ারলি। ও হৃদয়, তোমার কোশ্চেন আছে নাকি? হৃদয় দে, কোশ্চেন করার কথা। হৃদয় দে, কোশ্চেন করো। হ্যালো, হ্যাঁ হ্যালো। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হৃদয় চন্দ্র দে, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। স্যার আমার কোশ্চেন আচ্ছা। হচ্ছে যে আমি তো ফিফথ সেমিস্টার, এখন বর্তমানে ফিফথ সেমিস্টার এগ্রিকালচারে। তো স্যার আমি এখন যে কি টাইপের যে রিসার্চের সাথে কি যুক্ত হতে পারবো, কি বা কি ধরনের ফিল্ড ওয়ার্ক করব যে পরবর্তীতে এগুলো আমার জন্য খুবই ভালো হবে? এই ক্ষেত্রে আমার সাজেশন হলো তোমার একাডেমিক রেজাল্টের দিকে ফোকাস করো আনটিল তোমার এন্ড অফ দিস ব্যাচেলর শেষ করার আগ পর্যন্ত তুমি একাডেমিক রেজাল্ট ভালো করো, তারপরে তুমি যখন মাস্টার ডিগ্রি করবে তখন তুমি রিসার্চ করবে, এর আগে দরকার নেই, আপাতত দরকার নেই। এর আগে যেগুলো তুমি করতে পারো, তোমার ইংলিশ প্রফিসিয়েন্সিটা বাড়াইতে পারো, এটা লাগবে, জি এটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে জি স্যার। ইংরেজি পত্রিকা পড়া, বিবিসি শোনা হেল্প করতে পারে। আর কারো কোশ্চেন আছে? জি স্যার। আর কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। কার কোশ্চেন আছে নাকি? জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি, স্যারকে বলেন কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার, আমি সাদিকুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফাইনাল সেমিস্টার এগ্রিকালচার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ইউরোপাস ইরাসমুস মুন্ডাস যেটাতে, সেটাতে এগ্রিকালচারের কিরকম মানে ক্যাপাসিটি আছে, মানে সাবজেক্ট ওয়াইজ আমি দেখলাম মানে সরাসরি আমরা যেগুলা পড়ছি আর কি কোর্সে, তো এইরকম মানে ডিরেক্ট নাই, কিন্তু একটু ঘুরে আছে হয়তো। বা সেই ক্ষেত্রে মানে আমাদের সাবজেক্ট চুজটা কিরকম হতে পারে, এটা একটু বললে ভালো হতো। কথাটা কোয়েশ্চেন শুনতে পাই না প্লিজ। স্যার ইরাসমুস মুন্ডাসে কোয়েশ্চেন শুনতে মানে পাই নাই। এখন শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যালো এখন শোনা যাচ্ছে। স্যার, আমি হ্যাঁ কি শুনতে কোশ্চেনটা পাচ্ছি, বলবো? বলো। স্যার ইরাসমুস মুন্ডাসে যে এগ্রিকালচারের যে প্রোগ্রামগুলো আছে সেগুলাতে আমাদের আমরা যে কোর্স যেগুলা করছি মানে যে নাম দিয়ে সরাসরি সেটাতে নাই, বা মাস্টার যেটা আমাদের ক্যাম্পাসে যেগুলা করায় যেমন হর্টিকালচার, এন্টোমোলজি যদি আমরা সরাসরি করি, আচ্ছা, দেখা গেছে ইরাসমাস যে মন্ডসের যে স্কলারশিপ সেটা আসলে অনেকটা কম্পিটিটিভ স্কলারশিপ, জি জি অনেকটা কম্পিটিটিভ স্কলারশিপ। সেই ক্ষেত্রে তারা যেটা ইয়ে করে তোমার হলো সিলেকশন যে প্রসেস, সেখানে রেজাল্ট একটা বিরাট ব্যাপার। ইরাসমাস বেলজিয়ামের একটা স্কলারশিপ আছে, তোমার তোমার হলো যে
টেকনিক্যাল স্কিল যেগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে তোমার হলো জব এক্সপিরিয়েন্স, টেকনিক্যাল স্কিল এগুলো দিয়েও ভালো মানে এই ইরাসমাস স্কলারশিপ পাইছে এরকম নজির আছে। আমার জানার মধ্যে একজন এরকম পাইছে। রুশনি আলম স্যার আছে না তোমাদের ফিশারিজে, জি আমি জি জি স্যার ওনার সাথে জি কথা বলতেছিলাম, উনি একজনের কথা উদাহরণ দিলেন, এক্সাম্পল দিলেন। ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো না, বাট তার হলো জব এক্সপিরিয়েন্স ছিল অনেক দিনের, তারপরে তার পাবলিকেশন অনেকগুলো ছিল, সেটা দিয়ে সে ওইখানে স্কলারশিপ পেয়েছে। এবং ভালো স্কলারশিপ, এটা দুইটা দেশে, দুটো তিনটা দেশে পড়াশোনা করে। স্যার আমি মানে বলতে চাচ্ছিলাম সাবজেক্ট চয়েসের বিষয়টা আর কি, মানে আমাদের তো দেখা যাচ্ছে সরাসরি এরকম নামের সাবজেক্ট বা প্রোগ্রাম নাই আর কি, তো সেক্ষেত্রে কিভাবে চুজ করা যায় আর কি? স্যার শুনতে পাচ্ছেন? সবচেয়ে ক্লোজলি যেটা রিলেটেড সেখানে তুমি অ্যাপ্লাই করো। হ্যাঁ, শুনতে স্যার পাচ্ছি। আমি আরেকটু বলবেন স্যার, আমি শুনতে পারিনি আসলে। আমি যেটা বললাম যে তোমার সাবজেক্টের সাথে ক্লোজলি রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে সেখানে তুমি অ্যাপ্লিকেশন করো, ঠিক আছে? আচ্ছা 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 স্যার। আর তোমার যদি ওইরকম হয় তাহলে তুমি সরাসরি আমার কাছে যদি ইমেল করো, তাহলে আমি হয়তো বা দেখলে যদি বুঝি আর কি, আমি তো সব জানিও না, যতটুকু জানি ওটুকু দিয়ে এলে হয়তো হেল্প করতে পারবো। অথবা যারা জানে ইরাসমাসে যারা আগে প্রোগ্রামে স্কলারশিপ পাইছে তাদেরকে, যেমন রুশনি আলম স্যারের কথা বললাম, উনি ইরাসমাস ছিলেন আমাদের কামরুল স্যার এক্সটেনশনে, তাদের সাথে যোগাযোগ করলে তারা আমার চেয়ে ভালো বলতে পারে। জি জি স্যার, ধন্যবাদ স্যার। আর তারে শোভন, তোমার মনে কোশ্চেন ছিল, কোশ্চেন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি থেকে অনার্স কমপ্লিট কোর্স নিয়ে বছর, যদিও প্রফেশনাল সার্টিফিকেট পাইনি করোনার জন্য, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স থেকে। তো স্যার এখন যদি স্যার অনার্স এর সাবজেক্ট থেকে মাস্টার্স এর সাবজেক্ট যদি চেঞ্জ হয়, যেমন নিউট্রিশন ছিলাম, এখন যদি আমি ধরেন স্যার এগ্রো প্রসেসিং এ যাই, তাহলে মানে স্কলারশিপের ক্ষেত্রে কি এটা কি কোনো মানে সমস্যা হবে? যেহেতু আমার honours এর মাস্টার্স শোভন, আমি আসলে কোশ্চেনটা ঠিক মতো বুঝতে পারি নাই, তোমার নেটওয়ার্কের যেটা সমস্যা। যতটুকু শোভন, শুনছি সেটাগুলো। শোভন, শোভন, তোমার কথাগুলো শোনা যাচ্ছে না। স্যার আপনি কোশ্চেন বুঝছেন স্যার? বলতেছি স্যার, আমার স্যার আপনি যতটুকু বুঝছেন মনে হয় শেষ। কোশ্চেনটা দিতে, আপনি উত্তর দিতে পারেন যতটুকু বুঝছেন। হ্যালো স্যার। জালাল, আমাকে শেষ করতে হবে 10টার মধ্যে, কারণ হলো আমার ওয়াইফ আবার অফিসে যাবে, তো আমাকে যে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা তাহলে শেষ করি স্যার। আর আপনার কাছে আমি 1 মিনিট সময় নিব স্যার, একটু শুনতে পাচ্ছেন স্যার আমার কথা? কারো কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে আমি মনে হয় করবো, না হলে যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে তাহলে আমাকে ইমেল করলে আমি রেসপন্স করবো, ঠিক আছে? জি স্যার। স্যার আমি 1 মিনিট সময় নিব আপনার কাছ থেকে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি তো হয়তো বা ইতিমধ্যে জানেন, আমরা এই রিসার্চ সোসাইটি যেটা, এটা হচ্ছে একটা সামাজিক সংগঠন আমি তৈরি করছি। এখানে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছি, সেটা হচ্ছে যে রিসার্চ স্কিল গুলা প্লাস স্কলারশিপ এবং ইংলিশটা কিভাবে হেল্প করা যায়। তো আমরা ইতিমধ্যে অনেক একাডেমি টক বা ট্রেনিং দিচ্ছি। তো আমার দাবি হচ্ছে যে স্যার, আপনি আপনার যারা এগ্রিকালচারে অনেক ছাত্র এখানে আছে, আমাকে বারবার কোশ্চেন করে যে এগ্রিকালচারের যারা শিক্ষক আছে তাদেরকে কিভাবে ইনভলভ করা যায়। যেমন আপনি যদি আমাদের অ্যাডভাইজার হিসেবে সাথে থাকেন, এবং অনেক ছাত্র তারা শিখতে চায়, ইনভলভ হতে চায়, অনেক পেশন তাদের রিসার্চে, কিন্তু তারা ওই যে আপনি বললেন যে একজন কেউ থাকতে হবে মেন্টর যে হেল্প করবে। তো আপনার কাছে আমার দাবি হচ্ছে যে আমাদের পাশে যদি থাকেন আপনার অ্যাডভাইজার হিসাবে, তাহলে আমাদের যারা এখানে এগ্রিকালচার রিলেটেড রিসার্চ করতে যায় বা অনেক পেশন থাকে, তাহলে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করাই দিলে তারা আপনার সাথে যোগাযোগ করলো, করে তারা একটা রিসার্চে ওরা শিখতে পারবে আর কি। তো আপনি যদি আমাদের পাশে থাকেন স্যার, আপনার কাছে এটাই দাবি। আচ্ছা।
শেষ করে কথা বলতেছে আঙ্কেল কথা বলে শেষ করে। হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি না। সরি, শুনতে পাই নাই। আমিও শুনতে পাচ্ছি না আসলে। ঠিক আছে, তাহলে আপনি স্যার অনুমতি দিলে শেষ করে দিই আজকে স্যার। আপনি অনুমতি দিলে শোনা শেষ যাচ্ছে না, করে শোনা দিই। যাচ্ছে না। তাহলে শেষ করে দিই আচ্ছা, স্যার, ঠিক পরে আমি আছে। পার্সোনালি কথা বলবো ইনশাআল্লাহ। আমার মনে হয় আমি খুব বেশি ভালো কিছু বলতে পারি নাই, জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমার মনে হয় যদি কারো মানে এতটুকু মানে সামান্য উপকার হয় তাহলে সেটাই আমার আসলে মানে কি বলবো, এটাই আমার প্রাপ্তি। আর কারো যদি কোনো পার্সোনালাইজ কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে ইমেল করতে পারো। ওকে, থ্যাংক ইউ, জি আল্লাহ ধন্যবাদ হাফিজ। স্যার, আসসালামু আলাইকুম।